দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সায়েন্স ল্যাব থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। রাতেও সংসদ ভবনের সামনে অবস্থান নেন তারা। রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলায় হয়েছে বিক্ষোভ। দেশের অতিবৃষ্টি এবং বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সোমবার দিনভর আন্দোলন করেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। পুলিশি বাধা ভেঙে সংসদ ভবনের দিকে যাত্রা করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল। ঘটনাস্থলে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ওনার আসলে মেন্টালিটি কেমন? উনি কি ওনার ইগো কি এখানেই স্যাটিসফাইড? মানে আমাদের 12 লাখ শিক্ষার্থীর ফিউচার নষ্ট করে ওনার ইগো স্যাটিসফাইড হয়েছে তো? তাহলে আমাদের ফিউচারটা কোথায়? আমরা চাই যে আমাদের যে দাবিটা সে সুস্থভাবে মেনে নিক। আমরা চাচ্ছি যে কালকের এক্সামটা না দেওয়ার জন্য। পরে রাত 10টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকালে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তৈরি হয় গাড়ির জট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবির সঙ্গে একমত বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সরকার আলাপ আলোচনা করছে পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিতকরণের বিষয়। এই আলোচনার সাথে আমরাও একমত, কিন্তু বাকি যে আলোচনাগুলো এগুলো কোনো যুক্তি হতে পারে না। আলটিমেটাম দিয়ে পরিস্থিতি জটিল হবে এবং তৃতীয় কোনো পক্ষ তাদের আন্দোলনের মধ্যে ঢুকে এটাকে একটা সাবোটাইজ করার উপক্রম হচ্ছে। আমরা সেটি কিন্তু শিক্ষার্থীদেরকে মনে করিয়ে দিয়েছি। রাজধানীর পাশাপাশি একই দাবিতে দিনব্যাপী বিক্ষোভ হয় রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামেও। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তার মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত নয় উল্লেখ করে কেউ আঘাত পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। সংসদে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বন্যা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আবার নেওয়া হবে পরীক্ষা। পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য দেয়া হবে পুরো নম্বর। পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান মন্ত্রী। চলমান এইচএসসি পরীক্ষার মধ্যে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায়। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। স্থগিত করা হয় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা, তবে অন্য বোর্ডের পরীক্ষা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তির মধ্যে পরীক্ষা দেয়া নিয়ে তীব্র সমালোচনা হয় দেশ জুড়ে। তার উপর পদার্থবিজ্ঞানের 2টি প্রশ্নের ভুলে আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জন্ম দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজপথে নামেন শিক্ষার্থীরা। 4 দিন ধরে আবহাওয়ার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন সরকার। আশ্বাস দেন অসুবিধা বিবেচনায় পরীক্ষা স্থগিত করার। অনুরোধ করব শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। বর্ষা মৌসুম বিবেচনায় আগামীতে শিক্ষাবর্ষ ধীরে ধীরে শুষ্ক মৌসুমে আনার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পূর্ণ মান পাবে শিক্ষার্থীরা। আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। এদিকে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত নয়। চিরাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে
সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এছাড়া অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের বকেয়া পরিশোধের অগ্রাধিকার ভিত্তিতে 25,000 শিক্ষকের তালিকা করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জামাত, এনসিপি সহ বিরোধী দলীয় নেতারা দ্রুত উদ্ভূত পরিস্থিতি সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে জাতীয় সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আহ্বান জানান তারা। বলেন, অভ্যুত্থানে দেশের শিক্ষার্থীদের অবদানের কথা যদি বিএনপি মনে না রাখে তবে তাদের পরিণতি ভালো হবে না। এ সময় দ্রুত উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকারকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান তারা। শিক্ষার্থীদের ক্ষোভটা যৌক্তিক, কারণ শিক্ষার্থীদেরকে যখন কটাক্ষ করা হয় শিক্ষামন্ত্রীর জায়গা থেকে, সেটা কোনোভাবেই কাম্য নয়। এবং উদ্ভূত পরিস্থিতির দায় কিন্তু শিক্ষামন্ত্রীর এবং সরকারের। শিক্ষামন্ত্রী এখনও কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বসেনি, কথা বলে কোনো সমাধান করে নেই। আমরা শুনেছি ছাত্রদের উপর লাঠিপেটাও করা হয়েছে। এগুলো যদি হয়ে থাকে তাহলে খুবই নিন্দনীয় কাজ হয়েছে এবং আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই এই কোমলমতি ছাত্রদের উপরে লাঠিচার্জ এবং অযাচিত মন্তব্য করা। সরকারের উচিত ছিল এই পরিস্থিতিকে সামনে নিয়ে ছাত্রদের সাথে বসা। নতুন উদ্যোক্তাদের জন্য আইসিটি বিভাগের তহবিল থেকে 5 লাখ থেকে 5 কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। রাফির গল্পের শুরুটা হয়েছিল খুবই সাধারণ একটি আইডিয়া থেকে। এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে কৃষক পাবেন তার ন্যায্য মূল্য। নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণ ও নারীদের উদ্ভাবনী শক্তিকে অর্থনীতির মূল ধারায় যুক্ত করা এখন জাতীয় অগ্রাধিকার। লক্ষ্য বাস্তবায়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান জানান, উদ্যোক্তাদের সহায়তায় 500 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যেখানে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত ফান্ড পাওয়ার সুযোগ আছে। বলেন, ব্রেইন ড্রেইন থেকে উত্তরণে যারা উদ্যোক্তা হতে চান তাদের সহযোগিতা দিয়ে দেশে রাখার চেষ্টা করছে সরকার। আইসিটি ডিপার্টমেন্ট থেকে 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন থাকে যাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে, যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। বক্তব্যে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সম্ভাবনার বাংলাদেশ গড়তে তরুণদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী। আমার লাইফে আমি ব্যবসা বাণিজ্য করেছি, যতটুকু ডিসেন্ট ভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন আমি ব্যবসা বাণিজ্য করেছি, বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে এখানেই আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলিয়েশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের উপর নিজের আস্থার কথাও জানান তারেক রহমান। চিনমৈত্রীতে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেটি ছিল ইনোভেশন ইভেন্ট। কিছুদিন আগে আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে প্রায় সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল। ওদের ফুটবল ম্যাচটা আমি দেখতে গিয়েছিলাম। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনুষ্ঠানে 6টি স্টার্টআপকে সরকারি অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টল ঘুরে উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগ পরিদর্শনের পাশাপাশি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আত্মসমর্পণের সুযোগ নয়, বরং তার বিচারের রায় কার্যকর করা হবে বলে সংসদে জানালেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তাকে ফিরিয়ে দিতে বারবার তাগিদ দেওয়া হচ্ছে ভারতকে। শেখ হাসিনার পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন বিরোধী দলের চিফ হুইপ। রাষ্ট্র সংস্কারে আবারও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান বিরোধী দলীয় নেতা। ধারণ করে শেখ হাসিনা দেশে ফেরার আভাসের পর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সেই রেশে এবার সরগরম সংসদ অধিবেশনও। সরকার ও বিরোধী দলের বক্তব্যে উঠে আসে জুলাই আন্দোলন, গণভোটের রায় বাস্তবায়নের ইস্যু। বিরোধী দলের চিফ হুইপ দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন, আর গণরায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে বলে অভিযোগ বিরোধী দলের নেতার। জুলাই গণ অভ্যুত্থান সহ গত 16 বছর আমরা সচক্ষে দেখেছি, এবং জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তার বিচার দল হিসেবে আওয়ামী লীগকে করতে হবে। গণভোটে জনগণ হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কি এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই। বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে। কে করলো? মানুষ তাদের ভোটের মূল্যায়নটা দেখলে গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধ এবং সমর্থন বৃদ্ধি পাবে, অন্যথায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান মারাত্মক হুমকি এবং ঝুঁকির মুখে পড়বে। দিল্লি থেকে হুঙ্কার দিলেও শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই বলে সংসদে সাফ জানিয়ে দেন আইনমন্ত্রী। জানান, হাসিনা ফিরলে ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে পড়বে। তুলে ধরেন অভ্যুত্থানের মামলার সবশেষ অবস্থা। যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। মাননীয় স্পিকার, আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার। প্রতিটি হুঙ্কারে আমরা সংঘবদ্ধ হব। বন্দি বিনিময় চুক্তি মাফিক শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে অব্যাহতভাবে তাগিদ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ফিরলেই কার্যকর করা হবে রায়। এছাড়া গণভোটের গণরায়কে শ্রদ্ধা জানাতে হলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, টিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। প্রতিবেশীর সাথে কি সম্পর্ক হবে, বাইলেটারাল কি সম্পর্ক হবে, ট্রেড এন্ড কমার্সের কি সম্পর্ক হবে, অবশ্যই সেটা অন দ্য বেসিস অফ দি মিউচুয়াল ডিগনিটি, রেসপেক্ট এন্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি। জুলাই আন্দোলনে নিহতদের পক্ষে ও আহতরা মামলা করলে তাদের ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। বলেন, ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর বর্তমান সরকার। উপদেষ্টা আরও জানান, নোট অব ডিসেন্ট সহ সই করা জুলাই সনদের আলোকেই কাজ করবে সরকার। জুলাই হত্যাযজ্ঞে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে চলছে আলোচনা ও তোলপাড়। মঙ্গলবার সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানের সাপ্তাহিক ব্রিফিংয়ে নানা বিষয়ের পাশাপাশি উঠে আসে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ। তার ফিরতে চাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে চায়। আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন উল্লেখ করে বলেন, এ নিয়ে ভৌগোলিক রাজনীতির প্রভাব বা কোনো ধরনের চাপের প্রশ্ন নেই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন। তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন, পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। আমরা এই কারণে ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আর জিওপলিটিক্যালি এটা কোনো ইস্যু বলে আমি মনে করি না। বর্তমান সরকার জুলাইকে নিশ্চিতভাবে ধারণ করে মন্তব্য করে আরেক প্রশ্নের জবাবে ডাক্তার জাহেদ বলেন, জুলাই সনদকে সামনে রেখে সংবিধানে অনেক পরিবর্তন আনা হয়েছে। যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে তার আলোকেই সরকার কাজ করবে। তবে উচ্চকক্ষ সহ নানা বিষয়ে বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছিল সেটিও বিবেচনায় রাখতে হবে। এসব বিষয়ে বিরোধী দলের আলোচনায় অংশ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল। উচ্চকক্ষ তৈরি হবে, এটা সংবিধান সংশোধনের ব্যাপারে সবাই একমত।
কিন্তু এটা কিভাবে তৈরি হবে, কিভাবে গঠিত হবে, এটা নিয়ে বিএনপি এবং বর্তমান সরকারের দ্বিমত আছে। বিরোধী দলের উচিত তারা যা বলছেন সেটা সংশোধনে ঢোকানোরই চেষ্টা তারা আলোচনার মাধ্যমে করুক। যে চেতনা ধারণ করে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সরকার তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায় বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গণ অভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। উচ্চশিক্ষায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা, 350 শিক্ষার্থী থেকে হাতিয়ে নিয়েছে 15 কোটি টাকা। চক্রের এক সদস্য গ্রেফতার, অর্থ ফেরতের দাবি ভুক্তভোগীদের। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। বন্যার পানি নামতে শুরু করায় চট্টগ্রাম অঞ্চলে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনো ডুবে আছে সাতকানিয়া ও বাঁশখালীর বেশিরভাগ এলাকা। অনেকে আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাননি। হবিগঞ্জেও বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। নীলফামারীতে পানিবন্দী 10,000 মানুষ। এদিকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, বন্যা কবলিত 7 জেলায় মারা গেছেন 56 জন। ক্ষতিগ্রস্ত 6 লাখের বেশি মানুষের কাছে ত্রাণ সরবরাহে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বর্ষণ কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি ভোগান্তি। পানি নামতে শুরু করায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, প্লাবিত 85% এলাকা। মাছের ঘের, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। সাতকানিয়ায় বন্যা কবলিত 18টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। আমার বলা নিয়ে আমি ছাদের উপরে এরকম আমরা প্রায় 10-12টা ফ্যামিলি এরকম ধান গেছে, গরু গেছে, ছাগল গেছে, সবকিছু গেছে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমায় প্লাবিত এলাকা থেকে নামছে পানি। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গত মানুষ। আবর্জনা, নষ্ট আসবাবপত্র এবং ক্ষতিগ্রস্ত বসতঘর ঠিক করতেই ব্যস্ত অনেকে। 16 জুলাই থেকে খুলে দেওয়া হচ্ছে সব পর্যটন কেন্দ্র। রাঙামাটিতে ভেঙে যাওয়া সড়ক মেরামতে চলছে কাজ। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। হাঁস, মুরগি, মাছের যারা শ্বাসকষ্ট মাছ চলে গেছে। আমন ধান সহ বিভিন্ন ফসলি এত বেশি নষ্ট হয়েছে, এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যা বলার মতো না। হবিগঞ্জে খোয়াই নদীর 2টি অংশে বাঁধ ভেঙে প্লাবিত 35টি গ্রাম। সীমাহীন দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী মানুষ। নীলফামারীতে নিম্নাঞ্চলের 10,000 মানুষ পানিবন্দী। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি বাড়ায় বন্যা আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার মানুষের। উজানের ঢলের পানি এসে আমরা পানিবন্দী হয়ে যাই এবং আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এই বন্যায় প্রতি বছর যে পরিমাণ ক্ষতি হয় সেটা আপনাদেরকে আমরা ভাষাতে প্রকাশ করতে পারবো না। এদিকে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানান, বন্যা কবলিত 7 জেলায় এখন পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলার জন্য 20 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। এখানে মৃত্যুবরণ হয়েছে 54 জন। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কার্য পরিচালনার জন্য 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। কৃষিমন্ত্রী জানান, চট্টগ্রাম অঞ্চলে ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ায় দ্রুত বীজতলা তৈরি করে চারা বিতরণ করা হবে। আগামী 2-3 মধ্যে বন্যা এফেক্টেড হয়েছে ওই অঞ্চলগুলিতে আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। বন্যা কবলিত জেলাগুলোতে গবাদি পশুর খাবার সরবরাহের পাশাপাশি ওষুধ বিতরণ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে 7 দিনের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। কক্সবাজারে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। বুলবুল রেজার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। ত্রাণের অপেক্ষায় কক্সবাজারের বানভাসী মানুষ। মঙ্গলবার সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে সদর উপজেলার জিলংজা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বন্যা কবলিতরা। সকাল 10টায় সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বিতরণ করেন ত্রাণ। সহায়তা পেয়ে সন্তুষ্ট বন্যা দুর্গতরা। প্রায় 1 সপ্তাহ মতো ছিল পানি এখানে। আমরা এখন প্রাণ পাই, আমরা খুশি হয়েছি। পানি দিন 3-4 দিন মতো
এর আগে ত্রাণ পেয়েছেন? এর আগে 2-1 জন দিছিল আর কি। ট্রায়াল হয়েছে না, তো পরে দেউল হয়েছে। এখন দিল না কেন? ভাই আমরা জানি না। আসছিল আলাদা ভাই 10টা বাজে ছিল, দাদা কাম কেন কি বাজে আলাদা ভাই বাজে আলাদা ভাই তা হারাই আছে। সরকার গরম মাঝে যারা দেবে ত্রাণ বিতরণে বৈষম্যের অভিযোগ করেছেন কেউ কেউ। লাইনে দাঁড়িয়েও ত্রাণ না পেয়ে হতাশ অনেকে। তবে যারা ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে গেছেন তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। না তালিকা করে দেয় না, এখনো টোকেন দেয় নাই, যারা দিছে তাদেরকে দিছে আর কি। দিবে বলছে তো, আমাদের দাঁড়াইছে, এখন দেখছে না, অনেকক্ষণ দাঁড়াইছি। আমাদেরকে যদি না দিলে আমরা তো 3 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়াই থাকতে হতো না। আশা দিছে আমাদেরকে দিবে বলে, যারা টোকেন পাইছে টোকেনের পরে আমাদেরকে দিবে বলছিল, তো এখন তো দেয় নাই। পরে প্রতিমন্ত্রী বলেন, আগামী 7 দিনের মধ্যে কক্সবাজার জেলায় বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। পানি পুরোপুরি নেমে যাবার পরেই আসলে ক্ষতির পরিমাণটা বোঝা যাবে, সে কথাটাই আমরা কালকে বলেছি যে আপনাদের কাছে প্রাথমিক তথ্য আছে, পানি নেমে যাওয়া শুরু হয়েছে, আপনারা আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন রেডি করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গবাদি পশু ও মৎস্য খাত। প্রতিমন্ত্রী বলেন, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। সরকার পুনর্বাসনে কতটুকু গুরুত্ব দিচ্ছে, আজকে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃ মন্ত্রণালয় সভা হবে, এবং যেহেতু এই দুর্যোগ পরিস্থিতিতে সমন্বয় এবং তদারকির দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, আমি এই কক্সবাজার থেকেই আমি জুম লিঙ্কে সেই সভায় সংযুক্ত হব। এখন থেকে সরকার প্রস্তুতি নিচ্ছে সকল মন্ত্রণালয়কে নিয়ে, যাতে করে আমরা পুনর্বাসন কর্মসূচিটা যথাযথভাবে করব। পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পরে তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কক্সবাজার সদর, রামু এবং মাতামুহুরী এই 3 উপজেলায় জমে থাকা বন্যার পানি এরই মধ্যে নেমে গেছে। তবে পেকুয়া এবং চকরিয়া এই 2 উপজেলার মানুষ এখনও পানিবন্দী। এই 2টি উপজেলা নিম্নাঞ্চল হওয়ায় পানি নামতে দেরি হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি স্পেন ও ফ্রান্স। ফাইনালে ওঠার স্বপ্নে আপোষহীন এমবাপ্পে ও ইয়ামালরা। বড় পর্দায় এমবাপ্পে ইয়ামাল দ্বৈরথ উপভোগ করছেন ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, বনানী আতাতুর্ক পার্কে আছেন সাবির মিথুন এবং ফ্রান্সের প্যারিসে আছেন লুৎফুর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্যারিস কিংবা মাদ্রিদ নয়, দাঁড়িয়ে রয়েছি রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ সেমিফাইনালে ইতিমধ্যেই মাঠে নেমে গেছে স্পেন এবং ফ্রান্স। তবে এই হাই ভোল্টেজ ম্যাচটিতে ইতিমধ্যেই কিন্তু স্পেন এগিয়ে গেছে একটি পেনাল্টি শুট আউটে। স্পেন ইতিমধ্যেই এই হাই ভোল্টেজ সেমিফাইনালটিতে নিজেদেরকে এগিয়ে নিয়েছে। বিশ্বকাপ উন্মাদনায় অপ্রতিরোধ্য ভাবা হচ্ছিল ফ্রান্সকে, এবং এই বিশ্বকাপে এ পর্যন্ত মোটামুটি কোনো রকম বাধা ছাড়াই তেমন একটা চাপবিহীনভাবেই ফ্রান্স দল তাদের যে আক্রমণাত্মক ফুটবল শৈলী, সেই ফুটবল শৈলী দেখিয়ে সেমিফাইনাল পর্যন্ত এসেছে। একই সঙ্গে প্রথম দিকে কেপ ভার্দের সঙ্গে বাধার মুখোমুখি হলেও তারপরে কিন্তু বেশ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে নিয়ন্ত্রিত ফুটবল খেলে আজ স্পেন সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামের সেই উন্মাদনার রেশ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছড়িয়ে পড়েছে। আপনারা দেখছেন দর্শক, এই মুহূর্তে এই টিএসসিতে ফুটবল উন্মাদনায় মেতেছে গোটা দেশবাসী। এখানে ছোট বড় নানা বয়সী মানুষ এসেছেন, তারা প্রত্যাশা করছেন বিশ্বকাপের আগেই, ফাইনালের আগেই যে ফাইনাল, এমন একটি কথা কিন্তু ইতোমধ্যেই রটে গেছে যে স্পেন এবং ফ্রান্সের যে শ্বাসরুদ্ধকর এই ম্যাচটি, এবং 2টি দলই এই বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দল, এই 2টি দলের মধ্যে যে খেলা, সেই খেলাটিকে অনেকেই ফাইনালের আগে ফাইনাল বলছেন। এবং একই সঙ্গে আগামীকাল যখন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি হবে, সেক্ষেত্রেও কারা ফাইনালে যাচ্ছে এই দেখার আশায়, অর্থাৎ এবারে 2026 বিশ্বকাপে কারা ফাইনাল খেলবে, প্রথম কোন দলটি ফাইনালে উত্তীর্ণ হবে, সেই লড়াইয়ে যখন স্পেন এবং ফ্রান্স মুখোমুখি, সেখানে কিন্তু আগের যত পরিসংখ্যান রয়েছে, গত বছরের উয়েফা নেশনস কাপ হোক বা সেটি ইউরো চ্যাম্পিয়নশিপ হোক, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু স্পেন এগিয়েছিল। একই সঙ্গে পুরো এই 2টি দলের মধ্যে মোট 38 দেখায় অধিকাংশতেই কিন্তু জয় পেয়েছে স্পেন। তবে এই বিশ্বকাপটি সমীকরণের বা পরিসংখ্যানের বিশ্বকাপ নয়। এই বিশ্বকাপটিতে ছোট দলগুলো ব্যাপক ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছে, এবং এই মুহূর্তে বিশ্বকাপের যে উন্মাদনা, সেই উন্মাদনায় এখানে যারা অংশ নিয়েছেন তারা প্রত্যাশা করছেন যে
আজকের এই নৈপুণ্যময় ফুটবল তাদেরকে মোহিত করবে এবং তারা প্রত্যাশা করছেন এটি দেখার জন্য কারা ফাইনালে প্রথমবারের মতো পা রাখে। এই মুহূর্তে বনানীতে রয়েছেন সহকর্মী সাব্বির মিথুন, আমরা সরাসরি চলে যাব তার কাছে। শুধুমাত্র ঢাকার টিএসসি নয়, টিএসসি বাদেও ঢাকা সহ ঢাকার বাইরেও কিন্তু নানান আয়োজন রয়েছে। যেমন আমি এখন বনানীর যে পার্কে রয়েছে, এখানেও কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছে এই ফ্রান্স আর স্পেনের প্রথম সেমিফাইনাল দেখতে। এবং আপনি যেমনটা দেখছেন আর কি টিভিতে, এখন দর্শকের সংখ্যাটা কিন্তু নেহাতি কম নয়, যদিও বা আমরা যেমনটা জানি যে আর্জেন্টিনা বা ব্রাজিলের ফ্যানের উন্মাদনাটা অনেক বেশি থাকে। তবে এই যে প্রথম সেমিফাইনাল ঘিরে কিন্তু এখানে আসলে নানান ধরনের আয়োজন করা হয়েছে। এবং যখন আমরা দেখলাম ম্যাচের 25 মিনিটের মধ্যে স্পেন লিড নিল, তখন কিন্তু এখানে স্পেনের যে ভক্তরা রয়েছে তারা কিন্তু উল্লাসে মেতে ওঠে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে এখানে ফ্রান্সের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু বর্তমানে কিছুটা চাপে রয়েছে। এবং দুই দলের ফুটবল যেমনটা আসলে প্রথম 25 মিনিটে আমরা দেখলাম, যাতে মনে হচ্ছে যে একটা সেমিফাইনালের আবহ সেটা কিন্তু বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। এবং ম্যাচের ফলাফল যে আরও বদলাবে সেটাও কিন্তু বলাই যেতে পারে, কারণ এই ম্যাচে কিন্তু ফ্রান্সের সামনে সুযোগ রয়েছে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার, এবং স্পেনের সামনে সুবর্ণ সুযোগ তাদের সেই 2010-এর যে বিশ্বকাপ শিরোপা সেটা আরও একবার পুনরাবৃত্তি করার। এবং সেই ম্যাচকে সামনে রেখে আসলে দর্শকদের মাঝেও উন্মাদনা কম নয়। শুধুমাত্র স্পেন এবং ফ্রান্সের দর্শকরাই যে এই ম্যাচে খুব মনোযোগ দিয়ে দেখছে এমনটা নয়। আপনি যেমনটা জানেন আর কি যে অন্য সেমিফাইনাল রয়েছে, সেখানে আর্জেন্টাইন ভক্তদের একটা আকাঙ্ক্ষার জায়গা রয়েছে যে যদি তারা ফাইনালে ওঠে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে সেটাও কিন্তু তাদের একটা বড় কনসার্নের জায়গা। এবং এখানেও আমরা যেমনটা দেখছি যে আর্জেন্টিনার ফ্যানেও কিন্তু অনেক সংখ্যাটা একদমই কম নয়। এবং এই বনানীর এই পার্কে এই খেলা উপলক্ষে নানান ধরনের আয়োজন করা হয়েছে, যে আয়োজনের মধ্যে রয়েছে মিউজিক ফেস্টিভ্যাল সহ নানান কিছু। এবং এটা কিন্তু শুধুমাত্র আজকের ম্যাচের জন্য নয়, এরপর যে দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে অর্থাৎ আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, সেই ম্যাচকে ঘিরেও কিন্তু এখানে আয়োজন করা হবে। এরপর ফাইনাল ম্যাচে সঞ্জয় সহ বেশ কিছু তারকা সিঙ্গার পারফর্ম করবে এখানে। সব মিলিয়ে বলা যায় যে বিশ্বকাপের যে আবহ সেটা শেষের দিকে চলে আসলেও সেই উন্মাদনা কিন্তু কমেনি। এবং সেই উন্মাদনা আজকে যেমনটা দেখতে পাচ্ছেন ছবিতে, তা কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে যখন দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের অন্যতম ফেভারিট টিম অর্থাৎ আর্জেন্টিনা যখন সেমিফাইনালে মাঠে নামবে, তখন হয়তো এখানে চিত্রটা আরও একটু ভিন্ন হবে। এবং সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের মানুষের যে ফুটবল ক্রেজ সেটা কিন্তু বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। এবং এই সেমিফাইনালে এসে সেমিফাইনালের রেজাল্ট কি হবে সবকিছু মিলিয়ে দর্শকদের কিন্তু আকাঙ্ক্ষা কম নয়। তবে এই যে রাজধানীর অবস্থা সেরকমটাই কিন্তু আসলে ফ্রান্সের প্যারিসেও আসলে একই ধরনের উত্তাপ। সেখানে রয়েছেন আমার সহকর্মী লুৎফর রহমান বাবু, তার কাছ থেকে জেনে নেব প্যারিসের বর্তমান অবস্থা কি। টেক্সাসের ডালাসে ফ্রান্স এবং স্পেনের মধ্যকার ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচের যে চরম উত্তেজনা, সেই উত্তেজনার কোনো কমতি নেই ফ্রান্সে। রাজধানী প্যারিসের আমি যে ফ্যান জোনে রয়েছি, এই ফ্যান জোনে এখন বিপুল সংখ্যক দর্শক যারা ভেতরে জায়গা পাননি তারা বাইরে দাঁড়িয়ে আছেন। এবং খেলা প্রায় 20 মিনিটের পর স্পেন একটি পেনাল্টি কিকের সুযোগ পেয়েছিল এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। খেলা প্রায় 28 মিনিটের মতো শেষ হয়েছে। তবে ফরাসি দর্শক সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন যে এই গোল পরিশোধ করবে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে কিংবা মাইকেল অলিসরা। এবং শুধু এই গোল পরিশোধ করবে এমনটি নয়, তারা প্রত্যাশা করছেন যে গোল পরিশোধের পর আরও গোল দিবে এবং স্পেনকে পরাজিত করে আজকের সেমিফাইনাল শেষে তারা ফাইনাল উত্তীর্ণ হবে। আমি যদি ফ্যানজোনের এখানকার অবস্থা বলি, দর্শক অনেকেই এখানে জায়গা না পেয়ে বাইরে দাঁড়িয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও কিন্তু আহ্বান করা হয়েছিল। আমরা খেলা প্রায় 30 মিনিটের কাছাকাছি এখন পর্যন্ত শেষ হয়েছে এবং 1-0 গোলের ব্যবধানে স্পেন এগিয়ে রয়েছে। তবে এখানকার ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা এখনও প্রত্যাশা করছেন এবং তারা আশায় বুক বেঁধে আছেন যে কখন এই গোল পরিশোধ করবে ফ্রান্স এবং গোল দিয়ে তারা এগিয়ে থাকবে এবং আজকে এই সেমিফাইনালে জয় নিয়েই তারা দেশম বাহিনী মাঠ ছাড়বে। ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন যাদের সাথে আমাদের কথা হয়েছিল তারা বলছেন যে শুধু এই সেমিফাইনালে জয় নয়, এবারে ফাইনাল কাপ নিয়ে দেশম বাহিনী ফ্রান্সে ফিরবে। আপনি জানেন যে ফ্রান্সের যে ফরওয়ার্ড যারা রয়েছেন, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে কিংবা মাইকেল অলিসরা যে কোনো সময় অর্থাৎ বিপক্ষ দলের রক্ষণ ভেঙে গোল পরিশোধ করার মতো সামর্থ্য তাদের রয়েছে। সে কারণে তারা আশায় বুক বেঁধে আছেন এবং তারা প্রত্যাশা করছেন যে যখনই ফ্রান্স কোনো সুযোগ পাবে সেই গোলটি তারা পরিশোধ করবে এবং পরিশোধের পর তারা গোল দিয়ে ফ্রান্সকে জয় এনে দেবে এবং জয় নিয়েই আজকে সেমিফাইনালে জয় নিয়েই তারা মাঠ ছাড়বে এবং
ফাইনালেও তারা যাবে এবং ফাইনালে কাপ নিয়েই দেশম বাহিনী ফ্রান্সে ফিরবে। রাজধানী প্যারিস থেকে ফ্রান্স এবং স্পেনের মধ্যকার যে ম্যাচ চলছে ফ্রান্সন থেকে, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স এবং স্পেন। বড় পর্দায় তাদের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা তাদের বড় পর্দায় দেখছেন এবং দেশের বাইরে থেকে আমাদের সহকর্মীরা সেটাই আমাদেরকে জানাচ্ছিলেন এবং আমরা দেখছিলাম যে তারা কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ফুটবল খেলা দেখছিলেন। ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও অস্ত্র মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2টি মামলা থেকে 4 জনকে খালাস দিয়েছেন। মঙ্গলবার দুপুর 12টার আগেই এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ও অস্ত্র মামলার রায়ে অভিযুক্ত আসামিদের সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। 12টা 20 মিনিট থেকে প্রায় 2 ঘন্টা ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায় পড়ে শোনান। 91 পৃষ্ঠার রায়ে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া অপর 3 আসামি শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন এবং অস্ত্র মামলায় 14 বছরের কারাদণ্ড দেন। যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আসামি পক্ষের আইনজীবীরা মামলার রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেন। ভিকটিম বাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই, তারপরেও উনি একটা অভিযোগের একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ। 2020 সালের 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটক রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। আদালতের জব্দের নির্দেশের 1 বছর পরও সড়কে বহাল তবিয়তে চলছে খন্দকার এনায়েতুল্লাহর এনা পরিবহন। 179টি বাস জব্দ করে বিআরটিসির জিম্মায় দেওয়ার নির্দেশ থাকলেও পুলিশ জব্দ করতে পেরেছে মাত্র 5টি বাস। দুদক বলছে নির্দেশ বাস্তবায়নে পুলিশকে আবারও তাগিদ দিতে আদালতের দ্বারস্থ হবেন তারা। খলিলুর রহমানের ক্যামেরায় তাসলিম তৌহিদের প্রতিবেদন। সড়ক দাপিয়ে বেড়ানো এনা পরিবহন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর পরিবহন। এই নেতার বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। চাঁদাবাজির প্রাথমিক সত্যতা মেলায় গত বছরের মে মাসে এনা পরিবহনের 179টি বাস জব্দের নির্দেশ দেন আদালত। আদেশে বলা হয় পুলিশ বাসগুলো জব্দ করার পর বিআরটিসিকে বুঝিয়ে দিবে আর বিআরটিসি তা পরিচালনা করবে। এনা পরিবহনের 179টি বাস জব্দ করে বিআরটিসির মাধ্যমে পরিচালনার নির্দেশ দেন আদালত। কিন্তু 1 বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও জব্দ করা যায়নি, বরং বহাল তবিয়তে ব্যবসা করছে এনা কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে আদালতের নির্দেশ বাস্তবায়নে বাধা কোথায়? এনা পরিবহনের ডিপোতে গিয়ে দেখা যায় জব্দের তালিকায় থাকা বাসগুলো দিয়েই চলছে দূরপাল্লার ব্যবসা। তবে ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ থাকলেও খুলনা, বরিশাল, পটুয়াখালী ও কক্সবাজার রুটে বাসগুলো নিয়মিত চলছে। চালক ও শ্রমিকরা বলছেন জব্দের আদেশের পর থেকে তাদের নানা ধরনের প্রশাসনিক ঝামেলায় পড়তে হচ্ছে। রানিংয়ে 2-4টা টিকিট বিক্রি করছে, এইটা দিয়ে আমাদের কোম্পানির প্রচুর লস হচ্ছে। একটা গাড়ি, একটা ড্রাইভার, স্টাফ সহ, সুপারভাইজার সহ দেখা গেলো একটা টিপ মাইরা হেরা যে কয়টা বেতন বা পরের দিন আবার বসে থাকে। গাড়ি যারা মালিক তাদের তো কিছু না ভাই, আমরা তো শ্রমিক, কিন্তু আমাদের তো পেটে লাথি মারা হচ্ছে। অবশ্য এনা পরিবহনের কর্মকর্তাদের দাবি মালিক সমিতির দুর্নীতির সাথে এই পরিবহন ব্যবসার কোনো সম্পর্ক নেই। বিআরটিসিকে গাড়ি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে উচ্চ আদালতে রিট করার কথাও জানান তারা। এই গাড়িগুলি লোন নিয়ে ক্রয় করা, পুলিশ যদি কন্টিনিউয়াসলি আমাদের গাড়ি এগুলা আটক করে সেই ক্ষেত্রে ব্যাংকের লোন পরিশোধ করা কোম্পানির জন্য
জটিল হয়ে পড়বে। আদালতের নির্দেশনা অনুযায়ী বাসগুলো জব্দের মূল দায়িত্ব পুলিশের, কিন্তু ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে তালিকায় থাকা সিংহভাগ বাসেরই কোনো হদিস মিলছে না। বেশিরভাগ বাসই এখন ঢাকার বাইরে চালানো হচ্ছে। নির্দিষ্ট সময়কালের মধ্যে এই বাসগুলো আর মহানগরীতে থাকে না, এরা দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। আর ওই বাস থামিয়ে ওর ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার তো আছে, তাই না? ওটাকে পরীক্ষা করা তাৎক্ষণিকভাবে সবসময়ের জন্য কিন্তু আমাদের জন্য আসলে হয়ে ওঠে না। তবে আমরা একটা বিষয় নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা ইতিমধ্যে 5টা বাসকে আটক করেছি এবং আমাদের পরবর্তী যে তৎপরতা এটা আমাদের অব্যাহত আছে। দুদকের আইনজীবী বলছেন বাসগুলো জব্দে গতি আনতে আবারও আদালতে দ্বারস্থ হবেন তারা। তো অনেকদিন সময় চলে গেছে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। রিসেন্টলি আমরা একটা কমিশনের পক্ষ থেকে মাননীয় মহানগর দারাজ আদালতে আমরা একটা দরখাস্ত দাখিল করব, পুলিশকে যেন পুনরায় রিমাইন্ডার দেওয়া হয়। খন্দকার ইনায়েতুল্লাহকে অনৈতিক সুবিধা দিতে বাস জব্দে গাফিলতির অভিযোগ তুলে গত নভেম্বরে দুদকে স্মারকলিপি দেয় নিরাপদ সড়ক আন্দোলন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর নামে প্রতারণার ফাঁদ। 350 শিক্ষার্থীর কাছ থেকে হাতে নিয়েছে প্রায় 15 কোটি টাকা। চক্রের এক সদস্য গ্রেফতার হওয়ার পর রাজধানীর ভাটারা থানায় জড়ো হন ভুক্তভোগীরা। অভিযুক্তদের কঠোর শাস্তি ও টাকা ফেরতের দাবি জানান তারা। ভাটারা থানার সামনে এই শিক্ষার্থীদের বিক্ষোভের কারণ তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। চক্রের মূল হোতা মতিউর রহমান সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জাস্ট থট, গো ভিসা, ভিসা গাইড ও গ্লোবাল ইমার্জেন্সি এক্সপার্ট নামে 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার কথা বলে 350 শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছ থেকে প্রায় 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। 10 লক্ষ টাকা আমি স্টুডেন্ট টিউশন ফিস দেই, কিন্তু ওরা হচ্ছে 1 টাকা ওইখানে সাবমিট করে না। প্রচুর টাকাই জাস্ট থট এজেন্সি আমাদের থেকে নিয়েছে। এতদিন শুনে আসছি যে মানুষ আদম ভিসায় যদি যায় সেক্ষেত্রে প্রতারিত হয়। এই প্রথম আমরা শুনলাম যে স্টুডেন্ট ভিসায় গেলেও মানুষ প্রতারিত হয়। মাল্টার ইমিগ্রেশনে পৌঁছায়, তারপর সেখান থেকে জানতে পারি যে তারা ভিসা গাইড আমার হচ্ছে 1 টাকাও টিউশন ফি কলেজকে প্রোভাইড করে নাই এবং তার কারণে কলেজ আমার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। ভুক্তভোগীদের দাবি শুধু টাকা নয়, নষ্ট হয়েছে তাদের সময়, উচ্চশিক্ষার সুযোগ এবং ভবিষ্যতের পরিকল্পনা। তাই দ্রুত সব অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত নিশ্চিত করতে হবে। পুলিশ জানায় প্রতারণার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করার চেষ্টা করছেন তারা। যে মামলাটাতে আমরা অ্যারেস্ট করেছি সেই মামলাতে আমরা এ পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করেছি, 4 জন, এবং আমরা তাকে রিমান্ডে আবেদন করেছি। রিমান্ডে আদেশ পাই, নিয়ে আসলে তার যে প্রতারণার বিভিন্ন কৌশল, বিভিন্ন মাধ্যমগুলো আমরা আরো বেশি উদ্ঘাটন করতে পারবো। আইনি সহায়তার আশ্বাস পেয়ে থানা প্রাঙ্গণ ছাড়েন বিক্ষোভকারীরা। রিমো সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব ভিত্তিক আরএসজিটি শুধু বন্দর উন্নয়নে নয়, ভবিষ্যতে বাংলাদেশে আরও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর বনানীতে রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ লিমিটেড আরএসজিটি বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের লজিস্টিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডেলিভারির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, যত দ্রুত পণ্য সরবরাহ করা যাবে ততই দেশের ব্যবসা বাণিজ্য আরও গতিশীল হবে। উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। Present government is making life very easy. 4.5 pages of deregulation I have to go through in my speech. No bureaucratic entanglement, no red tapeism, no waste of time. This government is so much committed. হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আরও বিপজ্জনক মোড় নিয়েছে। ইরানের বন্দর আব্বাস, বুশের, চাবাহার ও আবু মুসা দ্বীপে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে বাহরাইন, জর্ডানে মার্কিন স্থাপনা এবং হরমুজে তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে আইআরজিসি।
এদিকে আমিরাতের জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। হরমুজ প্রণালী নিয়ে কূটনৈতিক টানাপোড়েন শেষ পর্যন্ত আবারও সামরিক সংঘাতে রূপ নিয়েছে। যুদ্ধবিরতি ভেঙে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর থেকেই ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারও ইরানের একাধিক সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দর আব্বাস, বুশেহের, চাবাহার, জাস্ক, কোনারাক ও আবু মুসা দ্বীপে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে 5 ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে তারা। হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে আবারও অবরোধ কার্যকরারও ঘোষণা দেন তিনি। হামলার জবাবে বাহরাইন, জর্ডানে মার্কিন সামরিক স্থাপনা এবং হরমুজ প্রণালীতে চলাচলকারী সংযুক্ত আরব আমিরাতের 2টি তেলবাহী জাহাজে আক্রমণের দাবি জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এ হামলায় এক ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ইরানের উপরাষ্ট্রদূত মোহাম্মদ জাভাদ হোসাইনিকে তলব করেছে নয়াদিল্লি। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ছাড় প্রত্যাহার করলেও ইরানের তেল রফতানিতে কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ। নাসরিন রুমি, সময় সংবাদ। প্রবাসী বাংলাদেশিদের আইনগত সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সতর্কতা এবং কনসুলার সেবা সম্পর্কে ধারণা বাড়াতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কনসুলেট দুবাই। উত্তর আমিরাত জুড়ে পর্যায়ক্রমে প্রবাসীদের নিয়ে আয়োজন করা হচ্ছে এসব সচেতনতামূলক সভা। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলের 6টি আমিরাতে বসবাস করছেন প্রায় 7 থেকে 8 লাখ বাংলাদেশি। তবে স্থানীয় আইনকানুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা কিংবা কনসুলার সেবা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবে অনেক প্রবাসীকেই নানা ধরনের জটিলতায় পড়তে হয়। কখনো আইনি জটিলতা, আবার কখনো সঠিক তথ্যের অভাবে ভোগান্তির শিকার হন তারা। এইসব সমস্যা কমাতেই সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কনসুলেট দুবাই। এরই অংশ হিসেবে ফুজাইরা, দিব্যা ও উম্মুল কোয়েনে প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কনসুলেটের কর্মকর্তারা। পর্যায়ক্রমে উত্তর আমিরাতের সব এলাকায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। প্রবাসীরা এই সভাগুলোকে খুব ভালোভাবে নিয়েছে এবং আমরা আশা করি সামনের দিনগুলোতে এই ধরনের সভাগুলো যদি আমরা ধারাবাহিক এবং অব্যাহতভাবে করতে পারি, সামনের দিনগুলোতে আমরা হয়তো এর সুফল পাবো। সভাগুলোতে পাসপোর্ট, প্রবাসী কল্যাণ কার্ড, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন কনসুলার সেবা পাওয়ার প্রক্রিয়া তুলে ধরা হচ্ছে। পাশাপাশি স্থানীয় আইন মেনে চলা, অপরাধ থেকে দূরে থাকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়া এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে প্রবাসীদের করণীয় সম্পর্কেও দিক নির্দেশনা দেয়া হচ্ছে। এদেশের আইন কানুন, বিধিবিধান মেনে চলার পরামর্শ দেওয়া সহ তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম যাতে তারা অত্যন্ত সতর্কভাবে ব্যবহার করে এবং এই দেশের আইনি কাঠামোর মধ্যে থেকে যাতে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে, সেই লক্ষ্য নিয়ে আমরা তাদেরকে সচেতন করছি। প্রবাসীদের মতে অতীতে কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। কনসুলেটের এই উদ্যোগ প্রবাসীদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে সহায়তা করবে। একই সঙ্গে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে বলেও মনে করেন তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবে প্রবাসীদের কনসুলার সেবা, পাসপোর্ট জটিলতা এবং দূতাবাসের কার্যক্রম নিয়ে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় দূতাবাসের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ, কনসুলার সেবা এবং বাংলাদেশ সৌদি আরবের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় প্রেস উইং এর দ্বিতীয় সচিব মোহাম্মদ নুরুল আমিনও উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের একমাত্র বাংলাদেশি মালিকানাধীন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি লস অ্যাঞ্জেলেসে তাদের দ্বিতীয় স্থায়ী ক্যাম্পাস চালুর ঘোষণা দিয়েছে। শিগগিরই নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও চ্যান্সেলর বাংলাদেশি আমেরিকান প্রকৌশলী আবু বকর হানিফ। লস অ্যাঞ্জেলেসের অর্কিড মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন আবু বকর হানিফ। বলেন, নতুন ক্যাম্পাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি উদ্যোগে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন। দেখছেন প্রবাসী সময়। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। কানসাসে শেষবারের মতো অনুশীলন করেছে লিওনেল মেসির দল। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও থ্রি লায়ন্সদের বিপক্ষে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্যদিকে ইংল্যান্ড দলে শুধু ডেকলান রাইসকে নিয়েই কিছুটা শঙ্কা আছে। আটলান্টা থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড। অনেকেই বলছেন থ্রি লায়নদের বিপক্ষে সহজেই জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে নাম লিখাবে লিওনেল মেসির দল। কিন্তু আসলেই কি আলবিসেলেস্তেদের জন্য ম্যাচটা এতটাই সহজ হবে? এর উত্তর জানতে আরো কটা দিন অপেক্ষা করতে হবে। তার আগে জানাতে চাই দু দলের সব শেষ অবস্থা। কিছুটা কাকতালীয় হলেও এই বিশ্বকাপে নিজেদের বেস ক্যাম্প হিসেবে ক্যানসাস সিটিকে বেছে নিয়েছিল আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ফুটবল দল। সেই ক্যানসাসে স্থানীয় সময় সোমবার শেষবারের মতো অনুশীলন করেছে আর্জেন্টিনা ফুটবল দল এবং সেই অনুশীলন গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। এবার একটু আর্জেন্টিনার দল নিয়ে কথা বলতে চাই। দুটো চেঞ্জেস আনতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার কোচ, এবং সুইজারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেছিলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারকে হয়তো সাইড বেঞ্চে দেখা যেতে পারে। তার জায়গায় নিকোলাস গঞ্জালেসকে একাদশে খেলাতে পারেন লিওনেল স্কালোনি। এবং একই সঙ্গে আরও একটা চেঞ্জ হতে পারে, সেটা রাইট ব্যাকে। আমরা দেখেছি পুরো বিশ্বকাপে কিন্তু দুই সেন্টার ব্যাক আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো দুর্দান্ত ছন্দে আছেন, তারা গোল করেছেন, গোল করিয়েছেন। তবে রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েলকে দেখা যেতে পারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। এবার একটু ইংল্যান্ড দল নিয়ে বলতে চাই। শুধুমাত্র সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না জারেল কোয়ানশা। তবে দলের বাকি সদস্যরা কিন্তু খেলার জন্য মোটামুটি বলা যায় ফিট রয়েছেন। শুধু কিছুটা শঙ্কা রয়েছে ডেকলান রাইসকে নিয়ে। এই মিডফিল্ডার মেক্সিকোর বিপক্ষে যে ম্যাচটা খেলেছিলেন নকআউট পর্বে, সেই ম্যাচে মেক্সিকোতে গিয়ে পেটের পীড়ায় ভুগছিলেন এবং এই সবশেষ ম্যাচটি যে খেলেছে নরওয়ের বিপক্ষে, এই ম্যাচের আগে টানা 3 দিন তিনি শুধু বিছানায় শুয়েছিলেন এবং তিনি বিশ্রামে ছিলেন। তিনি খেলবেন কিনা এটাই কিন্তু আসলে মূল চিন্তার বিষয় ইংল্যান্ড দলের জন্য। কারণ আমরা জানি ইংল্যান্ড দলের মিডফিল্ডের অন্যতম কাণ্ডারি কিন্তু ডেকলান রাইস। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচে দুজন ফুটবলারের ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা কিন্তু ছিলই। নিকো ওরেলি এবং এজরি কনসা, এই দুজনকে কিন্তু কোচ থমাস টুখেল তুলে নিয়েছিলেন। প্রতিপক্ষ আর্জেন্টিনা নিশ্চিতভাবেই ইংল্যান্ড দলের প্রত্যেকটা খেলোয়াড় চাইবে ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে এবং একই সঙ্গে দলের জন্য সেরাটা দিয়ে দলকে ফাইনালে তুলতে। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ মন্ত্রীর। ক্ষতিগ্রস্তদের ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা। বানের পানি কমতেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এখনো ডুবে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, উত্তরেও বাড়ছে তিস্তার পানি। দুর্গতদের দ্রুত ত্রাণ দেওয়ার নির্দেশ মন্ত্রীর। টেক্সাসে অল ইউরোপিয়ান সেমিফাইনালে ওয়ার্সপাল ম্যাজিক ফ্রান্সকে হতাশ করে 1-0 গোলের লিড স্পেনের। কাল মেসির আর্জেন্টিনা, হ্যারি কেইনের ইংল্যান্ডের লড়াই। এই ছিল প্রবাসী সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।